Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল পরীক্ষার পর আপনাকে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতে হবে, একজন সিনিয়র আইনজীবীর অধীনে। এই বিষয়টা যখন আপনি শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন তখন আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং যে কাজগুলো আপনাকে খুবই মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝে শুনে তারপরে করতে হয়। প্রথম কথাটা হচ্ছে কোথায় শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শিক্ষানবিশ হিসেবে কার কাছে কাজ করবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে শিক্ষানবিশ হিসেবে কিভাবে কাজ করবেন। এলএলবি পরীক্ষার পর শিক্ষানবিশ হিসেবে কাজ করার জন্য সাধারণত সিনিয়র অ্যাডভোকেটের চেম্বারে যোগ দিতে হয়। তাহলে আপনি আইনজীবী হিসেবে কাজ করতে পারেন কার কার সাথে? জেলা জাজ কোর্টে অভিজ্ঞ আইনজীবীর সাথে, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটের অধীনে, কোনো ল ফার্মে, কর্পোরেট লিগ্যাল অফিসে। এখন আপনাকে ল ফার্ম বা কর্পোরেট লিগ্যাল অফিসে না গিয়ে আপনাকে একজন জেলা জজ কোর্টে অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে আপনাকে কাজ করতে হবে, যিনি সর্বনিম্ন 10 বছর ওই জেলা জজ কোর্টে প্র্যাকটিস করেছেন। আপনি আরও কিছু বিষয় খেয়াল রাখবেন। যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন একজন সিনিয়রের অধীনে, সিনিয়র সম্পর্কে আপনার কিছু জানতে হবে। আপনি আদার্স যদি কারোর সাথে কোর্টের পরিচয় থাকে, সেই কোর্টের যিনি থাকবেন আপনার পরিচিত, তার কাছে আপনি যে সিনিয়রের কাছে যাচ্ছেন তার সম্পর্কে শুনবেন ভালোভাবে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ওই আইনজীবীর অধীনে কাজ করতে যাবেন কিনা। এখন ধরুন আপনি একজন আইনজীবীর অধীনে কাজ করতে গেলেন, যাওয়ার পর আপনার মনে হলো যিনি আপনাকে সেইভাবে গাইডলাইন দিচ্ছেন না, তখন আপনার তো কোনো কিছু শেখা হবে না, আপনি তখন এগোতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন আইনজীবীর অধীনে কাজ করবেন এবং সেই আইনজীবী সম্পর্কে আপনাকে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। দ্বিতীয়টা, কার কাছে করবেন? যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত অভিজ্ঞ আইনজীবী, যিনি নতুন শিক্ষানবিদের গাইড করেন। এইমাত্র যে কথাটা বললাম, যে চেম্বারে নিয়মিত মামলা পরিচালনা হয়। কারণ আপনি এমন আইনজীবীর কাছে গেলেন সপ্তাহে বা মাসে একটা মামলা থাকছে, এরকম আইনজীবীর অধীনে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি কিছু শিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? এমন একটা চেম্বার বা এমন একজন সিনিয়র আইনজীবী খুঁজে নিতে হবে যিনি প্রতিদিন বা প্রতিনিয়ত মামলা পরিচালনা করে থাকেন। আপনার সব থেকে ভালো হয় যে চেম্বারে সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলা পরিচালনা করা হয়। সাধারণত অনেকে ক্রিমিনাল, অনেকে সিভিল আলাদাভাবে করে থাকেন, কিন্তু অনেক আইনজীবী আছেন যারা সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলা পরিচালনা করে থাকেন। আপনি সেরকম একজন আইনজীবীর অধীনে কাজ করতে যাবেন। এর আগে একটা কথা বলেছি, ভালোভাবে খোঁজ খবর নেবেন। ভালোভাবে খোঁজ খবর নেওয়াটা মানে হচ্ছে তিনি সিভিল মামলা পরিচালনা করেন না ক্রিমিনাল মামলা পরিচালনা করেন। যদি উভয় করে থাকেন তাহলে আপনি সেই আইনজীবীর কাছে শিক্ষা নিতে যাবেন। এখন আপনি প্র্যাকটিস করতে গেলেন একজন আইনজীবীর অধীনে। আপনাকে প্রথম প্রশ্ন করবে শিক্ষানবিশ মানে কি? আপনি কি উত্তর দিবেন? যে আমি শিক্ষা গ্রহণ করতে এসেছি তাই আমি শিক্ষানবিশ না, আমি আপনার কাছে সর্ববিষয়ে আইন সম্পর্কে জানতে এসেছি, প্রতিটা বিষয়ে নিখুঁতভাবে শিক্ষা গ্রহণ করতে এসেছি, তাই আমি একজন শিক্ষানবিশ। মানে যে শিখতে চায়, যে শিখতে যায়, উনি শিক্ষানবিশ। কিভাবে করবেন? সিনিয়র আইনজীবীর সাথে যোগাযোগ করুন, সিভি ও শিক্ষাগত যোগ্যতা জমা দিন, চেম্বারে নিয়মিত উপস্থিত থাকুন, মামলা ড্রাফট, পিটিশন, কোর্ট প্রসিডিং শিখুন, বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিন। এই সর্বশেষ যে কথাটা আছে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিন, এই কথাটা
ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, ভালোভাবে মাথার মধ্যে ঢোকাবেন। কারণ হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে আইনজীবী হওয়া, নট আপনি শিক্ষানবিশ হিসাবে সারা জীবন ওখানে কাজ করতে গেছেন। কারণ আপনি একজন আইনজীবী হতে গেছেন, আপনাকে শিক্ষানবিশের প্র্যাকটিস করার সাথে সাথে আপনাকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। এমন অনেক আছে যারা 15 থেকে 20 দিন পরে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় টিকেছে, এবং তারা আইনজীবী হিসাবে অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন। তো আমার কথাটা হচ্ছে, সবার মেধা তো একরকম নয় যে 15-20 দিন পড়ে আপনি শিখে গেলেন। আপনাকে নিয়মিত পড়তে হবে, প্রতিদিন আপনি 1 পাতা করে পড়বেন। বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির উপর অনেক বই আছে, যেগুলো আপনি প্রতিদিন 1 পাতা করে পড়বেন। দেখবেন 365 দিনে দিনে 365 পাতা আপনার পড়া হয়ে গেছে। তাহলে এর মধ্যে আপনার পরীক্ষা চলে আসবে, আপনি অবশ্যই অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন। আরেকটা কথা, সিনিয়র আইনজীবীর সাথে যোগাযোগ করুন। আপনি একজন সিনিয়র আইনজীবীর সাথে যোগাযোগ করতে গেলেন, গিয়ে বললেন, স্যার আপনি আমাকে আপনার শিক্ষানবিশ হিসাবে বা আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার কাছে যোগদান করার অনুমতি দিন। আপনি কি দেখলেন যে সেই সিনিয়র আইনজীবীর অনেকগুলো জুনিয়র রয়েছে, উনি আপনাকে যদি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনাকে না বলে দিবেন। এতে মন খারাপ করার কিছু নেই। আপনি আরেক আইনজীবীর কাছে যাবেন, গিয়ে আপনি তাকে রিকোয়েস্ট করবেন, স্যার আপনি দয়া করে আমাকে আপনার জুনিয়র হিসেবে আমাকে নিয়োগ প্রদান করুন। আপনাকে তখন বলবে যে সিভি ও শিক্ষাগত যোগ্যতা গুলো আমাকে দিন, আমি একটু দেখব। আপনাকে অনেক প্রশ্ন করবে উনি, সেই প্রশ্নগুলো সঠিক জবাব দিবেন। ঠিক আছে? জবাব দেওয়ার পর উনি যদি আপনাকে যোগ্য মনে করেন, আপনাকে যোগ্য মনে করলে আপনাকে উনি নিয়োগ দেবেন। এখন আপনি ধরুন একজন শিক্ষানবিশ হিসাবে, জুনিয়র হিসাবে আপনি একজন সিনিয়র আইনজীবীর অধীনে কাজ করতে শুরু করলেন। আপনি সিনিয়র আইনজীবীর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা অ্যাটিটিউড খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। যখন উনি কোনো মামলা লেখেন, তখন ওটা দেখবেন, তার পাশে বসে বসে দেখবেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। উনি যখন কথা বলে, দেখবেন উনি কিভাবে কথা বলে, ওনার কথা বলার অ্যাটিটিউড, ভঙ্গিমা কেমন। উনি যখন কোর্টে যান, জজ সাহেবের সামনে কথা বলেন, তখন আপনি ওনার সাহাটা থাকবেন, দেখবেন উনি কিভাবে কথা বলেন। প্রতিটা জিনিস আপনাকে শিখতে হবে। মামলা ড্রাফট করা শিখতে হবে, পিটিশন করা শিখতে হবে, আপনাকে সমন লেখা শিখতে হবে, আপনাকে হাজিরা লেখা শিখতে হবে। সমন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এগুলো যদি আপনি না শেখেন, তাহলে কিন্তু আপনার হবে না। কারণ আপনি লাইসেন্স পেয়ে গেলেন, তখন আপনার নিজের মতো কাজ করতে হবে, তখন কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না, তখন আপনি পূর্ণাঙ্গ আইনজীবী। আপনাকে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কোর্টে আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন শিক্ষানবিশ আইনজীবীদের অনেক অবহেলা সহ্য করতে হয়। কেউ যদি সেই অবহেলা সহ্য করতে না পেরে চলে আসে, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক অবহেলা সহ্য করবেন, অনেক কথা শুনতে হবে সিনিয়রদের কাছে, তারপরও ওখান থেকে ফিরে আসা যাবে না। কারণ একটা বিষয় মনে রাখবেন, কোথাও টিকে থাকাটাই হচ্ছে আসল। আপনি যদি টিকে থাকতে না পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন না। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জীবনে টিকে থাকাটাই হচ্ছে আসল। যদি টিকে থাকতে না পারেন, তাহলে সাফল্য হবে না। আপনি প্রতিটা জিনিস খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রতিটা, একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে আপনি একজন সিনিয়রের আন্ডারে কাজ করছেন, সেটা ঠিক আছে। প্রতিটা সিনিয়রের অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গিমা আপনি খেয়াল করবেন। ধরুন আপনি আপনার সিনিয়রের সাথে কোর্টে গিয়েছেন, আপনার সিনিয়রের বিপক্ষে যিনি উকিল আছেন, তিনি যে কথা বলছেন সেটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কিভাবে কথা বলছেন। একজন জজ সাহেব কিভাবে কথা বলছে, আপনি সেটাও মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে দেখবেন
আপনি সাফল্য অর্জন করতে পারছেন, একসময় আপনি নিজেই কথা বলতে পারছেন। অনেক সময় আপনার সিনিয়র কোর্টে যাবে না, বলবে যে আপনি গিয়ে জজ সাহেবের সামনে বলবেন যে স্যার, আমি আমার সিনিয়রের পক্ষ থেকে সময়ের আবেদন করছি। এরকম হয়ে থাকে, অনেক জুনিয়রই করে থাকে যে আমার সিনিয়র আজকে নাই, স্যার আমি সময়ের আবেদন করছি। এই কথাগুলো বলা শিখতে হবে। নিজেই জজ সাহেবের সামনে দাঁড়িয়ে যাবেন, কথা বলবেন, সেটা কিন্তু কোনো ব্যাপার না, ভয় রাখা যাবে না মনে। ধরুন একদিন আপনার সিনিয়র নাই, একটি মামলা রয়েছে, আপনি নিজেই কোর্টে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে বলবেন স্যার, আজকে আমার সিনিয়র কোর্টে উপস্থিত হতে পারেননি, আমি পরবর্তী সময়ের আবেদন করছি আমার সিনিয়রের পক্ষ থেকে। কথা হয়ে গেল, কথা কিন্তু বলে ফেললেন জজ সাহেবের সামনে। এরকমটা করেই শিখতে হয়। প্রতিটা কাগজ লেখা শিখবেন, যখন সিনিয়র লিখবেন তখন বলবেন স্যার আমি লিখি। প্রতিটা সমন, প্রতিটা হাজিরা, প্রতিটা ড্রাফটিং সিনিয়র বলবেন আপনি লিখবেন। দেখবেন প্রতিটা কোর্টে, সিনিয়র কোর্টে ফাইল আছে, ফাইলের উপরে কিভাবে লিখতে হয় সেগুলো শিখবেন। প্রতিটা বার কাউন্সিলের প্রতিটা অফিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কোন অফিসে কি হবে। আরেকটা জিনিস ডায়েরি মেনটেন বলা হয়। ডায়েরি মেনটেন নিয়ে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। ডায়েরি মেনটেনটা হচ্ছে, প্রতিটা আইনজীবী বলে থাকে ডায়েরি মেনটেন জানো। ডায়েরি মেনটেনটা খুবই সহজ। প্রতিদিন যে মামলাগুলো হয়, কজ লিস্ট বলা হয়, যে কজ লিস্ট একটা বড় বই থাকে, কজ লিস্ট, সেখান থেকে আপনাকে আপনার সিনিয়র একটা ডায়েরি থাকবে, সেই ডায়েরিতে আপনি লিখে আনবেন। যদি আপনার মামলা থাকে, ধরুন আপনার একটা মামলা রয়েছে, যেদিন মামলা রয়েছে ওই দিন যে পরবর্তী ডেটগুলো দেওয়া হয়, জজ সাহেব পরবর্তী লিখে যান যে অমুক ডেট দেওয়া হয়েছে, তখন কজ লিস্টে লেখা থাকে কেস নাম্বার এত এত, আসামি ভাজ যিনি মামলা করেছে, বাদী, বাদী ভাজ বিবাদী, বিবাদীর নাম, বাদীর নাম, এই মামলাটা পরবর্তী কত তারিখে হবে। এটা একটা বিশেষ ডায়েরি লেখা হয়, যে ডায়েরিগুলোতে, সাধারণ যে ডায়েরিগুলো আমরা লিখি সেই ডায়েরিতে না, ডায়েরিগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, উপরে তারিখ লেখা থাকে, মাস হিসাবে লেখা থাকে, প্রতিটা মাসের নাম দিয়ে ওই তারিখ হিসাবে লেখা থাকে। তাহলে আপনি যখন খুঁজবেন যে অমুক মাসের অমুক তারিখ, ওই ডায়েরির উপরে দেখলেই পাওয়া যাবে, ওখানে লেখা থাকে। কেস নং, ধরুন আপনি যে আদালতে করছেন সে আদালতের নাম লেখা থাকে, সে আদালত, তারপরে কেস নং লেখা থাকে, বাদী ভাজ বিবাদী লেখা থাকে, নেক্সট ডেট লেখা থাকে, এবং কি মর্মে মামলাটা হয়েছে সেটা লেখা থাকে, সিভিল না ক্রিমিনাল সেই হিসেবে লেখা থাকে। আপনাকে আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে। বিষয়টা হচ্ছে, আপনি যখন একজন শিক্ষানবিশ হিসাবে সিনিয়র আন্ডারে কাজ করতে যাচ্ছেন, তখন প্রতিটা মক্কেলের সাথে সিনিয়র কিভাবে কোঅপারেট করে, কিভাবে কথা বলে, কিভাবে কনভিন্স করে মক্কেলকে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এভাবেই আপনি একজন পূর্ণাঙ্গ আইনজীবী হিসাবে নিজেকে গড়ে তুলবেন, যেগুলো আপনাকে পরবর্তীতে ভবিষ্যতে একজন অভিজ্ঞ আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হতে, পরিচিত হতে আপনাকে সহায়তা করবে। আরেকটা বিষয়, প্রতিটা আইনের বই পড়ার চেষ্টা করবেন। প্রতিটা আইনের বই মানে আপনি কিনে পড়বেন না, সিনিয়রের চেম্বারে অনেক আইনের বই থাকে, যেগুলো আপনি পড়বেন বসে বসে, তাহলে দেখবেন অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।